আসসালামু আলাইকুম দর্শক। আমরা কমবেশি সকলেই জানি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি এবং কোন দিকে বাংলাদেশ যাচ্ছে। এবং ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেন সবকিছুই আসলে ৩ ভাগে বিভক্ত হয়ে গেছে। ১ম ভাগ পতিত সরকার। যেই সরকার ক্ষমতায় ছিল, আমি আওয়ামী লীগের কথা বলছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং তারপর আ তারা ক্ষমতা থেকে নেমে গেলেন। মানে ক্ষমতাচ্যুত হলেন। তাদের একটা দল। আরেকটা দল হচ্ছে বিএনপি। একটা বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং তার সমর্থন সমর্থক যারা রয়েছে তারা। এবং আরেক দল হচ্ছে তরুণদের দল। এবং সেই তরুণদের দল হচ্ছে ছাত্রদের দল যারা ৫ই আগস্টের নায়কের ভূমিকা পালন করেছে। আমরা যদি সবাইকে এক চিন্তা করি তাহলে সব ছাত্ররা আসলে এটার কৃতিত্ব পায়। এবং তারপর হচ্ছে বাকি সবাই। তো থাক না সেই আলোচনা যেটি শুরুতেই বলেছিলাম সেটি হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কম বেশি আমরা সবাই জানি। এবং সম্প্রতি আমরা এটা দেখলাম যে ডক্টর ইউনূস চীন সফর করলেন এবং খুবই সফল একটা সফর কিন্তু উনি সেরেছেন। এবং অতীতের আপনাদের আপনাদের যদি দর্শক একটু মনে করায় দেই আমি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঠিক শেখ হাসিনার পতন হবার আগে কিন্তু শেখ হাসিনা একটা চীন সফর করেছিলেন এবং সেই চীন সফরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং সেই চীন সফরটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল সেটির সাথে কিন্তু এই চীন সফরের একটা লিয়াজও কিন্তু রয়েছে। কিন্তু ২ টার চিত্র হচ্ছে ভিন্ন, ভিন্ন ২ টা চিত্র। আপনাদের মনে থাকবার কথা যে আ শেখ হাসিনা যখন চীন সফর করলেন, তখন সেটা কিন্তু খুব সুখের সফর ছিল না। এবং সেই চীন সফরটি উনি পুরোটা শেষ না করেই কিন্তু উনাকে বাংলাদেশে ফিরে আসতে হয়েছিল। এবং আ আপনারা দেখেছেন যে চীনের শি জিনপিং এর সঙ্গে আ শেখ হাসিনার সেইরকম যে একটা আনন্দ বা ফুর্তি যেটা আমরা মোদির সাথে দেখতাম শেখ হাসিনাকে, নরেন্দ্র মোদির সাথে দেখতাম শেখ হাসিনাকে। সেইরকম একটা ভাব কিন্তু আমরা আসলে ২ দেশের প্রধানদের মধ্যে তখন আমরা কিন্তু দেখিনি। কিন্তু এখন পরের এই যে সরকার পতিত হবার পর ক্ষমতাচ্যুত হবার পর আপনার ডক্টর ইউনূস যখন এই অন্তর্বর্তী সরকার প্রধান হয়ে বসলেন, তারপর থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে পৃথিবীর বুকে চিহ্নিত হয়ে গেছে। কিভাবে সেটি যদি আপনারা একটু নজর দিয়ে দেখেন। জাতিসংঘের মহাসচিব আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণই দিচ্ছি। জাতিসংঘের মহাসচিব তিনি যখন বিদেশে সফর করেন, তিনি কিন্তু আসলে ১ থেকে ২ দিনের বেশি একটা সময় কোথাও দেন না। তার থেকেও বড় কথা হচ্ছে তিনি যদি কোথাও যানও সেটাও হচ্ছে মেক্সিমাম ৬ থেকে ৭ ঘন্টার জন্য বা ১০ ঘন্টা। এর বাইরে তিনি তেমন একটা ভিজিট করেন না এবং বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্লড কান্ট্রি দেশগুলোতে তো উনি ঠিক তেমনভাবে ভিজিটই করেন না। এখন আপনাদের মাথায় এতটুকু বুঝার কথা যে উনি কেন বাংলাদেশে আ এলেন, প্রায় ৪ দিন উনি ভিজিট করলেন এবং এতটাই গুরুত্বপূর্ণ একটা ভিজিট ছিল এটি। এটি যদি এটি আমাদেরকে কিন্তু আমরা জানি না আমরা কে কোনভাবে দেখেছি। তবে এই জাতিসংঘের এই ভিজিটটির সঙ্গে এবং প্রফেসর ইউনূসের চায়নার ভিজিটের সঙ্গে কিন্তু অনেকটাই মিল রয়েছে। এবং এতটাই মিল রয়েছে যে এই মিল আমরা যদি একটু ডটস গুলা কানেক্ট করবার চেষ্টা করি। তো যাই হোক উনি চীনে গেলেন। চীনে যাওয়ার পর যেটি হলো যে উনি এতটাই সফল ছিলেন, সেখানে উনি সফলতার গল্প শুনিয়েছেন এবং একই সঙ্গে ভারতের বুকে একটা জ্বালা তৈরি করে দিয়ে এসেছেন। এবং এই জ্বালাটিও কিন্তু ঠিক জাতিসংঘের ভিজিটের পরপরই কিন্তু এটি। এবং এই ভারতের এই জ্বালার সঙ্গে কিন্তু তার ওই সেভেন সিস্টার্স রয়েছে, মিয়ানমার রয়েছে, বঙ্গোপসাগর রয়েছে এবং ঠিক ডক্টর ইউনূসও কিন্তু সেই কথাটিই বলেছেন। সেটি হচ্ছে কি কথা উনি বলেছেন? উনি বলেছেন যে, বাংলাদেশ একমাত্র এই যে সমুদ্রের অভিভাবক হচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশ খুবই লাকি যে বাংলাদেশের একটা সমুদ্র রয়েছে। অথচ সেভেন সিস্টার্স তাদের কিন্তু কোনো সমুদ্র নাই। তারা কিন্তু শুধুমাত্র
ল্যান্ড দিয়েই কিন্তু তারা বাংলাদেশের সঙ্গে মানে একটা বদ্ধ মানে একটা বন্ধ একটা স্পেস তাদের ল্যান্ড ছাড়া তাদের আর কিছু নেই। তারা যদি ওই পারে যায় মানে অরুণাচল প্রদেশের ওই দিকটাতে যায় সেটা হচ্ছে চায়না, এই দিকটাতে হচ্ছে বাংলাদেশ। এবং অপর প্রান্তে যদি আমরা চিকেন নেকটা একটু চিন্তা করি, সেই চিকেন নেকের অল্প একটু জায়গা মানে শিলিগুড়ির যে করিডোরটা রয়েছে, এই জায়গাটি যদি একমাত্র আ বি সামহাউ যদি এই জায়গাটি বিচ্ছেদ হয়ে যায় বা সামহাউ যদি এই জায়গায় যে যদিও সেটা অনেক আম খুবই টাফ এবং খুবই পরের বিষয়। কিন্তু আমি জাস্ট একটা ফরসেক একটা উদাহরণ হিসেবে বলছি যে, যদি সেই জায়গাটি ভারতের হাতছাড়া হয়ে যায় তবে সেভেন সিস্টারের সঙ্গে মানে ভারতে যে ৭ টা স্টেট রয়েছে আ আপনার ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম এই যে ৭ টা আ ডি এ রয়েছে আ স্টেট রয়েছে সেই ৭ টা স্টেট কিন্তু একদমই আলাদা হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে অরুণাচল প্রদেশের মানে যে বর্ডার যেটা হচ্ছে চীন দাবি করছে যে অরুণাচল প্রদেশ হচ্ছে চীনের এবং ওই বর্ডার ঘেঁষা এলাকাগুলোতে কিন্তু চীন অলরেডি গ্রাম তৈরি করছে। তারা সেখানে বসত বাড়ি সবকিছু আস্তে আস্তে সেখানে করছে এবং সেই বসত বাড়ি করার কারণে কিন্তু ভারতের একটা উদ্বেগের জায়গা, মাথা ব্যথার জায়গা এবং চীন কিন্তু সেখানে খুবই তৎপর রয়েছে। আরেকটা জিনিস যদি আপনারা একটু খেয়াল করেন, চট্টগ্রাম থেকে আপনার চীনের যে কুনমিং শহর, সেই কুনমিং শহরে কিন্তু তারা ভারতের অল্টারনেটিভ একটা মানে হেলথ কেয়ার সিস্টেম, মেডিকেল সিস্টেম কিন্তু তারা পুরো বাংলাদেশের জন্যই দিয়ে দিচ্ছে এবং বাংলাদেশ সেখানে ভারতে যেরকম চিপ আপনার একদম কম দামে কম খরচে যেরকম ভারতে চিকিৎসার কারণে যেতে পারত, ঠিক সেই একইভাবে চট্টগ্রাম থেকে তারা কুনমিং এ আপনার এত মানে কমে আপনার চিকিৎসা সেবা পেতে যাচ্ছে। কিন্তু যদিও কম বলতে কি আসলে কম তো কিছুই না। প্লেন ফেয়ার রয়েছে, আদার্স রয়েছে। ভারতের মতো অল্টারনেটিভ হয়তোবা হবে না। কিন্তু এই যে ডক্টর ইউনূস এই কথা বললেন যে পাশে আ বঙ্গোপসাগর রয়েছে এবং সেভেন সিস্টার এই মানে আপনার আ ল্যান্ড দিয়ে হচ্ছে বন্ধ আ অবস্থায় রয়েছে এবং তাদের পাশে কোনো সমুদ্র নাই। এটা কিন্তু ভারতের বুকে জ্বালা বাড়িয়ে দিয়েছে এবং এতটাই তোলপাড় করে দিয়েছে ভারতে, যার কারণে এখন মজা লুটছে চীন। চীন এখন খুবই বড় একটা ফ্যাক্টর হয়ে গেছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের বড় ডেভেলপিং পার্টনার হয়ে গেছে এবং চীন বরাবরই এই একটা সুযোগ খুঁজছিল এবং এখন সেই সুযোগটি পেয়ে গেছে এবং শেখ হাসিনার সফরেও সেই সুযোগটি হয়তোবা চীন পায় নাই এবং যেটা ডক্টর ইউনূসের সময়ে পেয়েছে এবং একটু যদি খেয়াল করে দেখেন সেটা হচ্ছে যে আ রোহিঙ্গা ইস্যু যেটা সমাধান হয়ে গেছে। মানে জাতিসংঘের আমি জাস্ট একটা মানে রাফ অ্যান্ড টাফ আমার যে ডটস গুলা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে এ জা জা জাতিসংঘের মহাসচিব এলেন নিশ্চয়ই সেখানে ওই যে একটা কথা ডক্টর ইউনূস বলেছেন আগামীর ঈদ আপনারা কোথায় করবেন? আপনাদের এলাকায়। মানে রোহিঙ্গারা ঈদ করবে আরাকানে। তার মানে হচ্ছে এই আরাকানের সঙ্গে চীনের একটা বড় সম্পর্ক রয়েছে এবং ডক্টর ইউনূসের এই আ সফরটি চীনের জন্যও গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ ছিল এবং স্পেশালি যে বঙ্গোপসাগরের যে করিডোরটা রয়েছে সেটার জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ একটা ভিজিট ছিল। একই সঙ্গে এই ভিজিটের কারণে আপনারা দেখবেন যে ভারত খুবই তৎপর ছিল এই ভিজিটটি সামহাউ এদিক সেদিক করবার জন্য। কিন্তু এখন এই ভিজিটের মানে সফল এই ভিজিটের পরে ভারতের মাথা ব্যাথা শুরু হয়ে গেছে। এবং ভারতের এই বক্তব্যের কারণে আপনার আ মানে ডক্টর ইউনূসের বক্তব্যের কারণে ভারত এখন রিঅ্যাক্ট করা শুরু করেছে। এবং একই সঙ্গে আপনি দেখেন আসামের আ বা রাজ পরিবারের সদস্য থেকে নিয়ে অনেক পলিটিশিয়ানরা বলছে যে বাংলাদেশ ভেঙে দিতে হবে এবং বাংলাদেশ ভাঙার সময় হয়ে গেছে। যে এই ধরনের কথাবার্তা যারা বলছে, দেখুন একটা কথা বলি, ভারত চাইলে সোজাসাপটা কথা, ভারত চাইলে বাংলাদেশের সাথে অনেক কিছুই সর্ট আউট করতে পারত। এবং বাংলাদেশ থেকে বারবার নরেন্দ্র মোদীর কাছে রিকোয়েস্ট করা হয়েছে বিমস্টেকের সাইড লেনে তারা একটা বৈঠক যেন করে। নরেন্দ্র মোদী সেখানে কোনো উত্তর দেন নাই। তার মানে হচ্ছে ভারতের জায়গা স্পষ্ট তারা কোনো ডক্টর ইউনূসের সঙ্গে তারা কোনো সম্পর্ক রাখতে চায় না এবং ভারতের মাথা ব্যথা ডক্টর ইউনূস। ভারতের মাথা ব্যথা আর কেউ না। এবং একই সঙ্গে এই যে বাংলাদেশকে ভাঙার কথা হচ্ছে, বাংলাদেশকে গড়ার কথা হচ্ছে, হোয়াটএভার ব্লা, 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 ব্লা এগুলো হচ্ছে ভারতের টোটালি আমি বলব আ উইক ফরেন পলিসি। ভারত যদি এখনো মনে করে যে বাংলাদেশ আ
তার কথা মতো চলবে এবং বড় দাদা টাইপের আচরণ ভারত করবে বাংলাদেশের সঙ্গে, তবে আমি বলতে চাই যে আসলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে সেই সময়টি এখন নাই। ভারত একমাত্র ইনভেস্ট করেছে শেখ হাসিনার উপরে, আওয়ামী লীগের উপরে। ভারত তাছাড়া অন্য কারোর উপরে ইনভেস্ট করে নাই। একটা নেইবারহুড বা একটা পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারত এখানেই কিন্তু একটা বোকামি করে গেছে এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, চীন কিন্তু আ বাংলাদেশের সবার সঙ্গেই কম বেশি সম্পর্ক বজায় রেখে চলেছে। অতএব এই চীনের ভিজিট আপনারা কিছুদিনের মধ্যেই আমি আশা করি দেখতে পাবেন যে আ ভিজিট মানে চীনে ডক্টর ইউনূস কেন গেছিলেন এবং কি হয়েছে অলরেডি সেটার রিঅ্যাকশন শুরু হয়ে গেছে এবং সেই রিঅ্যাকশন এর পর এখন বাংলাদেশের পরবর্তী চাল কি হয় সেটি নিয়েই হচ্ছে আমাদের দেখার বিষয়। সো দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন।